রেশমা মুখ লটকে তাকালো। ওপাশ থেকে সারা কল রিসিভ করে বেশ শান্ত গলায় বলল, বল। সারার এমন শান্ত কণ্ঠ কবে শুনেছে তা মনে পড়ল না অথয়ের। হঠাৎ এমন শান্ত ব্যবহারে সে যেমন চমকালো তেমনই থমকালো। তার মনে হলো সত্যি বোধ হয় মেয়েটার কিছু হয়েছে। নিজেকে সামনে এসে শুধালো, কোথায় তুই? ভার্সিটিতে ক্যান্টিনে আসছি। আমরা সবাই হসপিটালে, তুই ওখানে কেন? শরীরটা তেমন ভালো লাগছে না, তোরা থাক, আমি এখান থেকে সোজা বাড়ি চলে যাব। অথয়ের মনে হলো সারার সাথে সরাসরি বসা উচিত। নিজের সমস্যাগুলোর মাঝে সারার দিকে খেয়াল করা হয়নি, তাই ফোনে কথা বাড়ালো না। কল কাটতে গেলেই সারা ব্যস্ত গলায় শুধালো, অথই, সামির কেমন আসছে? ঠিক আছে? অথয়ের অদ্ভুত লাগলো। একবার অনুজার কান্নারত মুখের দিকে তাকিয়ে আরেকবার তাকালো অপারেশন থিয়েটারের দিকে। সেখানেই সামির আছে। জবাব দিল, অপারেশন চলছে। আচ্ছা। সাথে সাথে কল কেটে দিল সারা। ক্যাম্পাসের একপাশে বসে সে নিজের ওড়নাটা বুকে জড়িয়ে ধরে বসে আছে। রক্তে ভেসে যাওয়া ওড়নাটা শুকিয়ে গেছে। সে অনুজা আর সামিরের মধ্যে যেতে চায় না, তবে তার নিজেরও তো সামলানোর জন্য সময়ের প্রয়োজন। তার অনুভূতিগুলো তো মিথ্যে নয়। তার চোখ দুটো জ্বলছে সে কখন থেকে। সে বড় বড় শ্বাস টেনে বিড়বিড় করে আওড়ালো, তোমার কিছু হবে না সামির, তোমার যা এখনো সুখের সাথে বাচ্চা বাকি। তোমরা সুখী হও, আমি এটাই চাই। সারা নামক কোনো এক অজানা অনুভূতি কখনোই তোমার সামনে না আসুক। তার ভাবনার মাঝে পিছন থেকে কয়েকজনের হাসাহাসির শব্দ পাওয়া গেল। সারা তাকিয়ে দেখলো সাকিব আর তার বন্ধুরা। তার ভ্রু খানিকটা কুঁচকে গেল। সাকিব তার সামনে এসে বসলো, রক্তমাখা ওড়নার দিকে তাকিয়ে বলল, সামিরের রক্ত নাকি? এত দরদ? আমাদের উপর দরদ আসে না সুন্দরী? দরদ মানুষের উপর আসে, পশুদের উপর না। সারার কথায় জ্বলে উঠল সাকিব। সারা উঠে চলে আসতে নিলে সাকিব তার হাত টেনে ধরলো, নিজের কাছে টেনে নিয়ে শক্ত করে চেপে বসলো। সারা নিজেকে ছাড়ানোর জন্য জোরাজোরি করে জোর গলায় বলল, অথর মার খেয়ে শিক্ষা হয়নি, এখন আবার আমার গায়ে হাত দিচ্ছিস? অথই আর তাজর তোকে কেটে রেখে দেবে, হাত ছাড়। তোকে বাঁচাতে কোন অথই আর তাওজ আসে তাই দেখবো আজ, চল। সাকিব সারাকে টেনে পিছনের দিকে যেতে নিল। সারা চিৎকার শুরু করলে একজন এসে তার মুখ চেপে ধরল। ঠিক তখন একটা বিশাল লাথি এসে পড়লো পিছনের ছেলেটার ওপরে। সে হুমড়ি খেয়ে সারা আর সাকিবকে নিয়ে পড়তে গেল। সারা ঘাড় বাঁকিয়ে দেখলো অনুপম। গান বের করে সাকিব তার বন্ধুদের দিকে ধরে বলল, মেয়েদের কিভাবে সম্মান করতে হয় তা জানিস না? শেখাবো আমি। সাকিবরা ভয় পেল। তারা পিছিয়ে গিয়ে ছেড়ে দেওয়ার অনুরোধ করলো। অনুপম হাতের দিকে হাত দিয়ে ইশারা করলো যাওয়ার জন্য। তারা চলে গেলে গান রেখে গম্ভীর গলায় শুধালো, এখানে একা কি করছো? অথৈরা কোথায়? পুনরায় সারার রক্তমাখা ওড়না দেখে তার দিকে ইশারা করে বলল, এত রক্ত কিসের? সামিরের গুলি লেগেছে ওর। সন্দেহ হলো অনুপমের, তবে কথা বাড়ালো না, উল্টো ফিরে বলল, আসো। সারাও মানা করলো না, অনুপমের পিছু পিছুই আসলো। গতকাল অথৈকে জোর করে আনায় সে আজ এসেছিল দেখা করতে। তার বোনটা কিসের মধ্যে পড়েছে ভাবতেই তার গা জ্বলছে। শত্রুদের মধ্যে বোনকে রাখার সাহস সে করে উঠতে পারে না। গাড়িতে বসে কোন হসপিটালে তা শুনে নিয়ে বের হয়ে আসলো। হসপিটালে যাওয়ার আগে শপিং মলের সামনে গাড়ি থামিয়েছিল সে। একটা নতুন ওড়না এনে সারার দিকে এগিয়ে দিয়ে বাইরের উল্টো ফিরে দাঁড়ালো, বলল, এভাবে রক্তে ভেসে যাওয়া ওড়না পরে হসপিটালে যেতে হবে না, পাল্টে নাও। সারা কথা বাড়ালো না, চুপচাপ ওড়না পাল্টে নিজের ওড়নাটা শপিং ব্যাগের মধ্যে নিয়ে নিল। এরপর দুজনে চলে আসলো হসপিটালে। অথৈকে কল দিয়ে শুনে নিয়েছে সব। অপারেশন থিয়েটারের সামনে এসেই দেখলো অনুজা তখনও আকুল হয়ে কাঁদছে। এই কান্নার মানে সারা বুঝলেও অনুপম সহসাই বুঝলো না। সারার বুকের ভিতরে মোচড় দিয়ে উঠলো। অনুপম ভ্রু কুচকে তাকিয়ে ভাবলো গুলি খেয়েছে সামির। এর আবার কি হয়েছে? পরক্ষণেই মনে হলো সে বুঝে গেছে। বিড়বিড় করে আওড়ালো, দুই ভাই বোনই দেখি সেঞ্চুরি করা, ভালোই। অনুপম অথয়ের সামনে দাঁড়ালো। অথয় নিচু গলায় শুধালো, ভাইয়া তুমি এখানে? ভার্সিটিতে গেছিলাম, তোকে পেলাম না, তাই চলে আসলাম। সামিরের গুলি লাগলো কেমনে? জানি না, হঠাৎ অনুজা কল দিয়ে বলল সামিরের গুলি লেগেছে। ও কিছু বলছেও না, কান্নার দমকে কেঁদেই যাচ্ছে। অনুপম চোখ মুখ কুচকালো। এর মধ্যে তাজোয়ারও ফিরে আসলো। অনুপমকে সেখানে দেখে সে বেশ রেগে গেল। হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে সামলে এগিয়ে আসলো, শুধালো, বেঁচে আছে নাকি মরে গেছে তা দেখতে এসছো ব্রো? কে বাঁচলো কে মরলো তাতে আমার যায় আসে না, আমার কাছে আমার বোন গুরুত্বপূর্ণ, তাকে দেখতে এসেছিলাম। আর কিছু? তাজোয়ার কথা বাড়াতে চাইলে অতই কড়া গলায় বলে দিল,
এটা হসপিটাল, এখানে যেন একটাও বাড়তি কথা না হয়। তাজওয়ারও নিজেকে দমালো। অনুজার সামনে বসে তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু অনুজা থামছে না। ও দেখে তার আরও রাগ হলো। এক ধমকে থামিয়ে দিয়ে বলল, মরা কান্না কেন কাচ্ছিস? মরে গেছে ও? না তো, কান্না থামা। অনুজার কান্না ভয়েই থেমে গেল। সারা তার ফোলা ফোলা চোখ দেখে চোখ বন্ধ করে নিল। মেয়েটা স্বামীকে খুবই ভালোবাসে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো তার নিজের দিকে ফোকাস করা উচিত। সামিরের অপারেশন সাকসেসফুল হয়েছে, হাত থেকে গুলি বের করে দেওয়া হয়েছে, আপাতত সে ঠিক আছে। এ খবর শুনে সারা এক পলক তাকে দেখেই সরে গেল। অনুজা করিডোরে বসেছিল। সামিরের বাবা মা এসেছে। তাজওয়ারকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে অত এগিয়ে আসলো, গম্ভীর গলায় শুধালো, কোথায় গিয়েছিলি? তোর এক্সের বাপের কাছে। কেন? কেন কেন বুঝিস না? গলিটা তোর বাপ আর তোর এক্স বাপই করাইছে। অতই রেগে গেল না, হাত বগল দাবা করে বলল, প্রমাণ দে। তাজওয়ার কপাল কুঁচকে তাকালো। কোথা থেকে দেবে সে? তার কাছে আপাতত কোনো প্রমাণ নেই, তবে সে জানে এটা তাদেরই কাজ। তাজওয়ারকে চুপ থাকতে দেখে অতই ফের বলল, দে। নেই। তাহলে কিসের ভিডিওতে বলছিস? তাজওয়ার জবাব দিল না। অতই জানে এর জবাব তাজওয়ার তাকে দেবে না, তাই সেই আরেকটা প্রশ্ন করলো, তোর ভাইকে মারার যে অভিযোগ আমার আব্বু আর ভাইয়ার দিকে তুলেছিস, তার কোনো প্রমাণ আছে তো, নাকি ওটাও শুধু তোর ধারণা? ভাইয়ের কথা শুনতেই তাজওয়ারের মাথা গরম হয়ে গেল। তার চোখের সামনে সেদিনের মুহূর্ত ভেসে উঠল, তার ভাইয়ের রক্তমাখা মুখ। রাগে সে হুঁশ হারালো। সেখানেই অথয়ের হাত চেপে ধরে নিজের দিকে টেনে নিল, হাত মুড়িয়ে পেছনে ধরলো আরো শক্ত করে। অথই হকচকিয়ে নিজেকে সামলালো, বলল, ব্যথা পাচ্ছি তাজ। এই প্রথম অথই তাকে তাজ বলল। তাজ কেবল তাকে তার মাই ডাকত। অথয়ের মুখে ডাকটা শুনে তার রাগ যেন কোথায় হারিয়ে গেল। চোখে মুখে ভেসে উঠল শীতলতা। অতইকে ছেড়ে দিয়ে সে মুখ ফিরিয়ে দাঁড়ালো। অতই হাত আগলে বলল, তুই পারিস শুধু আঘাত করতে, সত্য বলার প্রমাণ দেওয়ার সাহস তোর নেই। তুই সহ্য করার ক্ষমতা নেই। যেদিন মনে হবে আছে সেদিন দেখাবো তোকে। এখন সামনে থেকে যা অতন্ত্রিতা, নয়তো রাগে আমি তোর গায়ে হাতও তুলতে পারি। ওটাই বাকি। অতই সরে গেলে তাজওয়ার মিশ্র প্রতিক্রিয়া করল। অতই তার জীবনে জড়িয়ে গিয়েছে আরও অনেক আগেই, খুব অসমবেলাতে, যখন সে চাইলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আবারও যখন জড়িয়ে গেল তখনও ছিল অসমবেলা, আর তারা জড়িয়ে পড়ল এমন বন্ধনে যা তাদেরকে জুড়ে দিল আজীবনের জন্য। সময় স্রোতের গতিতে এগোচ্ছে। তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হলো দুদিন আগেই। এতদিন তাজওয়ার অথই নিজেদের মতোই থেকেছে। দুজনেই লেখাপড়াতে বেশ মনোযোগী থেকেছে। একই ঘরে যেহেতু থাকতো তাই মাঝে মাঝেই ঝামেলা লেগে যেত। সামিরও সুস্থ এখন, অনুজা এখনও তার যত্ন নেয়। সারা তাদেরকে দেখে নিজেকে সরিয়ে নিয়েছে, নিজের সবটুকু ফোকাস লেখাপড়াতেই দিয়েছে। পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় আলম চৌধুরী আবার অথয়ের লেখাপড়া নিয়ে বেঁকে বসেছেন। অথয় নিজের সিদ্ধান্তেই অটল, সে পড়বেই। তাজওয়ার দুজনের মাঝে কথা না বললেও সে অথয়ের পড়ালেখার মধ্যে আসবে না। এসব থেকে বাঁচতে তাজওয়ার অন্য ফোন দিয়ে এটেছে। রুমে এসে ঠাস করে বিছানায় শুয়ে অথয়কে ডাকলো। অথয় তখন বেলকুনিতে বসে ফোন চালাচ্ছিল। বিরক্ত নিয়ে উঠে এসে শুধালো, কি হয়েছে? সব গোছা, হানিমুনে যাব। কি? তাজওয়ার স্বাভাবিক, সে আবারও সহজ গলায় বলল, বিয়ে করেছি কতদিন হয়ে গেল, হানিমুনে যাব না? পরীক্ষার জন্য পিছিয়ে দিয়েছিলাম, এখন যাব। আপাতত দেশে হানিমুনটা সেরে ফেলে, পরেরবার দেশের বাইরে যাব। ওকে? অথয় নিজেকে সামলালো। এই ছেলের মাথায় কখন কি আসে তা বোধহয় নিজেও জানে না, তাই নিজে শান্ত ভঙ্গিতে বিছানায় বসে বলল, হানিমুন টানিমুনে আমি যাব না, তুই একাই চলে যা। তাজওয়ার বিরক্ত সূচক শব্দ করলো, হাই তুলে বলল, হানিমুন কেউ একা করে অতন্ত্রিতা? বেশি কথা না বলে গোছগাছ কর, 3 দিনের প্ল্যান। অথয় বিড়বিড় করে আওড়ালো, পাগলের সাথে হানিমুনে গিয়ে নিজেও পাগল হই, আর কি? কি বললি? কিছু না। তো বসে আছিস কেন? যা তৈরি হ। এখনই? তাজওয়ার মাথা নাড়ালো। কোনো পাগল এই রাতের বেলা হানিমুনের জন্য বের হয়? মাথা নষ্ট নাকি? অথয় উঠল না নিজের জায়গা থেকে, বরং ভালো মতোই বসে পড়ল। কিছু খেয়ে এসেছিস? ঘুমা, নেশা কেটে যাবে। তাজওয়ার ঝগড়া বাড়ালো না, শোয়া থেকে উঠে অথয়ের মুখোমুখি হয়ে বসলো। তারপর নরম গলায় বলল, দেখ, বাবা যা শুরু করেছে তাতে আপাতত আমরা দুজন কয়েকদিন একটু ঘুরে আসাই ভালো। এমনিতে তুই এই পরিবেশে বিরক্ত হচ্ছিস,
আর আমি অনেকদিন কোথাও যাই না। তাজওয়ার যা বলেছে তা যুক্তিযুক্ত। সব ভেবে অথই সম্মতি দিতে যাওয়ার আগেই কিছু একটা ভেবে চোখ দুটো ছোট ছোট করে ফেললো। নিচু গলায় বলল, হানিমুনে কি হয় সব আমি জানি, তুই জোর খাটাবি না তো? এতদিন খাটিয়েছে। অথই দুদিকে মাথা নাড়লো। তাজওয়ার এক লাফে বিছানা থেকে নেমে আলমারির দিকে এগোলো, বলল, তাহলে রেডি হও। অথয়ও আর মানা করলো না। এই বাড়িতে তার আসতেই দম বন্ধ লাগে। অভ্যেস ধীরে ধীরে হয়ে গেলেও তার মন পোড়ায় খুব করে। এরা তাকে প্রতিশোধের মাধ্যম হিসেবেই ব্যবহার করছে ভাবলেই তার বুক ভার হয়ে আসে। সে নিজের আবেগটিকে যথেষ্ট নিয়ন্ত্রণ করতে পারে, তবুও কোথাও না কোথাও একটা দুঃখ থেকেই যায়। হয়তো কিছুদিন বাহির থেকে ঘুরে আসলে তার মনটাও ভালো হবে। সে উঠে আলমারি থেকে নিজের ড্রেস শাড়ি বের করে নিল। শাড়ি সেও কয়েকদিনে অনেক দিনই পরেছে। শাড়ি পরতে তারও বেশ ভালো লাগে। জোর গলায় তাজওয়ারকে শুধালো, পাহাড়ে যাচ্ছি নাকি সমুদ্রে? তোর কি পছন্দ? অথই লাগে যে শাড়ি তুলতে তুলতে বলল, আমার পছন্দে তোর মনে হয় খুব যায় আসে। এত যায় আসলে আর বিয়ে করতি না। হ্যাঁ তাই তো, তোর তো পৃথিবীতে সব থেকে অপছন্দের মানুষ তাজওয়ার। অথয়ের হাত থেমে গেল। তাজওয়ারও কথাটা বলে মলিন মুখে হাসলো। কথাটা মিথ্যে নয়, তবে মানতে দুজনেরই বেশ কষ্ট হয়। তারা স্বামী স্ত্রী, অথচ তাদের মধ্যে পছন্দটাই নেই। ভালোবাসা আসবে কোথা থেকে? তাজওয়ারের কথার বিপরীতে অথয় বলল, তোর তো আমাকে বিশেষ পছন্দ না, ঘৃণা করিস। তাজওয়ার জবাব দিল না। সে বেলকনি থেকে নিজের গিটার আনলো। অথই লাল রঙের সিল্কের একটা শাড়ি হাতে ওয়াশরুমের দিকে এগোলো। দরজা আটকানোর আগেই শুধালো, যে সম্পর্কে ভালোবাসার জায়গায় ঘৃণা, সেই সম্পর্কে আমরা কেন আছি তাজওয়ার? তাজওয়ার তাকালো না অথয়ের দিকে। অথই জানে এর উত্তর, তাই দরজা আটকে দিল। তাজওয়ারের মনে পড়ল হসপিটালে তাকে ডাকা তাজ নাম। সে প্রতিক্রিয়া দেখালো না, নিজের মতো তৈরি হয়ে নিল। অথই শাড়ি পরা শিখে নিয়েছিল বলেই নিজেই পরে নিল। বাইরে আসতেই তাজওয়ার তার দিকে না তাকিয়ে বলল, আমরা সমুদ্রে যাচ্ছি। তাজওয়ার লাগেজ নিয়ে নিচে নেমে গেল। অথই বরাবরই সমুদ্র পছন্দ, অথচ তারা অথই পছন্দের জায়গাতেই যাচ্ছে। অথই দরজা দিয়ে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালো, ঘৃণা করিস? আমি তোর শত্রুও বটে, অথচ আমার পছন্দ অপছন্দও তোর মুখস্থ। এটার নাম কি দিবি তাজ? গাড়ি তাজওয়ার চালাচ্ছে। অথই তার পাশের সিটেই বসা। তারা এখান থেকে স্টেশন পর্যন্ত গাড়িতেই যাবে। ট্রেন 10:30টায়, কেবল বাজে 8টা। ঘড়িতে এখনও অনেক সময় দেখে অথই বেশ বিরক্ত। এত আগে কেউ যায়? সে রাস্তায় মনোযোগ দিয়েই শুধালো, আমরা এত আগে কেন যাচ্ছি? পরে গেলেই তো হয়। তাজওয়ার আর চোখে তাকালো অথয়ের দিকে। মেয়েটার গায়ে লাল রংটা একটু বেশি ফুটে উঠেছে। বিয়ের দিন তাকে যেমন স্নিগ্ধ লেগেছিল, আজও তাকে তেমনই লাগছে। অথই জানে তাজওয়ার তার শত্রু তাকে এভাবে দেখে, অতটা মনোযোগ দিয়ে দেখে। জানে মেয়েটা, জানলে কি হবে? তাজওয়ার তাকে ভালো টালো বাসে এসব ভাববে? তাজওয়ার চট করেই সামনে তাকালো। তার চোখ মুখ বেশ গম্ভীর হলো। নিজেই নিজেকে যেন বলল, এভাবে দেখলেই সব এটাই ভাববে, বড়দের মতো ওকে দেখার কি আছে? আগে দেখিস না, আর একবার তাকলে মাথায় বাড়ি মারবো। অথয়ের মন তখন রাস্তায়। তা তাজওয়ারের বিড়বিড়ে সে শুনল না। জবাব না পেয়ে সে তাকালো তাজওয়ারের দিকে। আবার শুধালো। তাজওয়ার এভাবে জবাব দিল, দরকার আছে, আর যেমন কথা তো বলা যায় না। অথয় কিছু একটা মনে হতেই সে আগ্রহ নিয়ে শুধালো, ট্রেনের টিকিট নিয়ে তো অনেক প্যারা খেতে হয়। তুই টিকিট কাটলি কবে? প্ল্যান করলি কবে? তাজওয়ার অথয়ের দিকে দেখলো না, জবাবও দিল না। অথয় হতাশ হয়ে তাকালো। তার আগ্রহে পানি ঢেলে দিয়ে ছেলেটা চুপ করে আছে। অথয় আবারও বাইরে তাকালো। তাজওয়ার ফুটপাতের পাশে গাড়ি দাঁড় করালো। অথয় প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে সে শুধু বলল, আসছে। অথয় কিছু জিজ্ঞেস করার সুযোগও পেল না। তাজওয়ার চলে গেল। যাওয়ার আগে সে গাড়ি লক করে গেছে। বোর হয়ে একেবারে পেছনে তাকালো সে। তারপর নিজের ফোনে মনোযোগ দিল। ঠিক 5 মিনিট পরেই তাজওয়ার ফিরে আসলো। তার হাতে বেলি ফুলের গাজরা। অথয় দিকে এগিয়ে দিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, আমা বলেছিল তোকে নিয়ে দিত, খোপা ফাঁকা লাগছে। অথয় অবাক দৃষ্টিতে তাকালো। যুক্তিটা তার কাছে বড়ই সস্তা মনে হলো। তুইনা বেগম কখনই কথা বলল? সে সন্দিহান দৃষ্টিতে তাকালে তাজওয়ার তার হাত টেনে ধরিয়ে দিল। সিটবেল্ট বাঁধতে বাঁধতেই বলল, এইভাবে তাকিয়ে লাভ নেই, তাজওয়ার তোকে নিজ থেকে এসব দিবে না, এটা তুই জানিস। কথা সত্য। অথয় তাকে ঘাটল না। নিচে থেকে কাঁচরাটা নিজের খোপায় লাগিয়ে নিল এবং এই মুহূর্তে তাকে সত্যি পরিপূর্ণ মনে হলো। তাজওয়ার অনেক কষ্টে নিজেকে তাক দিয়ে
তাকানো থেকে বিরত রাখলো। তার হার্টবিট এত বেড়েছে, মনে হচ্ছে এখনই হার্ট বের হয়ে আসবে। অথই গাজা লাগিয়ে নিজের কয়েকটা ছবি তুলে নিল। ঠোঁট কামড়ে হেসে একবার তাজওয়ারের দিকে তাকালো। কিছুটা এগোনোর পর তাজওয়ার হঠাৎই গুনগুন করে গিয়ে উঠল, हाल दिल तुझको सुनाता दिल अगर ये बोल पाता बाखुदा तुझको ही चाहता जान। অথয়ের মনে হলো গানটা তাজওয়ার তার জন্যই গানলো। লাইনগুলোর মানে সে ভালো মতোই জানে। থালথাল করে কতক্ষণ তাকিয়ে রইল সে। তাজওয়ার ড্রাইভিংয়ে মন দিয়ে বলল, মনে ভুলভাল চিন্তা রাখার দরকার নেই। আমি রাখিও না। তাহলে ওভাবে তাকিয়ে আছিস কেন? প্রেমে পড়েছিস স্বতন্ত্রিতা? তুই তো সবই জানিস, তুই বল, প্রেমে পড়েছি? তাজওয়ার ঠোঁট কামড়ে তার দিকে ফিরে তাকালো, ঘাড় বাঁকিয়ে বলল, যদি বলি পড়েছিস? অতই ঘাবড়ালো না। সিটে হেলান দিয়ে এক হাত রাখলো কাঁধে। তাতে ভর দিয়ে সে তাজওয়ারের চোখে চোখ রেখে বলল, তুইও পড়েছিস? তাজওয়ার হুট করেই গাড়ি ব্রেক করলো। অথই পড়তে গিয়েও নিজেকে সামনে নিল। তাজওয়ার আর তাকালো না অথয়ের দিকে। অথই খ্যাপা গলায় বলল, মারতে চাস নাকি? হানিমুনের কথা বলে আবার মেরে গুম করে দিতে আনিসনি তো? তোর কি মনে হয়? অথই তাচ্ছিল্য করে হাসলো। কণ্ঠে তাচ্ছিল্যতা ধরে রেখে বলল, অবশ্য মানলেই তোদের এই লস হয়ে যাবে। যে প্রতিশোধের নাটক শুরু করেছিস তাতেই ভাটা পড়ে যেত, তবে আমি মুক্তি পেতাম। তাজওয়ারের রাগ হলেও কথা বাড়ালো না। সে নিজেকে সামলে গাড়ি আবার স্টার্ট দিল। এবার আর অথই কিছু বলল না। স্টেশনের রাস্তা পার হয়ে যেতে দেখে অথই লাফিয়ে উঠলো, ব্যস্ত গলায় বলল, স্টেশন ছেড়ে আসছিস তো? আমরা গাড়িতেই যাব। কেন? আমাদের তো ট্রেনে যাওয়ার কথা ছিল। ছিল, আমার মুড পাল্টে গেছে। অথই কি প্রতিক্রিয়া করবে বুঝতে পারলো না। শুধু বোকার মতো তাজওয়ারের মুখের দিকে তাকিয়ে রইল। তাজওয়ার বোধহয় বুঝলো অথয়ের মনের অবস্থা, তাই সে নিজে থেকেই বলল, তোকে মেরে গুম করব না, বছরে থাকতে পারি না আমি। অথয় মুখ বাঁকালো। যদি নাই যায় তাহলে ট্রেনের টিকিট কাটার দরকারটা কি ছিল? এই হলো টাকা ওড়ানো। নেতা বাপের তো টাকার অভাব নেই, তাই ওড়াতেও দোষ নেই। বেশ কয়েকটা রাস্তা পাড়ি দেওয়ার পরে তাজওয়ার গাড়ি থামালো। অথয় আশেপাশে তাকিয়ে না চিনে শুধালো, এটা কোন জায়গা? তাজওয়ার জবাব না দিয়ে নেমে গেল। অথয় পাশের দরজা খুলে দিয়ে শান্ত গলায় বলল, নিজের মতো করে কাটা সময়টা। আজ থেকে পরের 3 দিন শুধু তোর। যেভাবে ইচ্ছে যা ইচ্ছা কর। এই 3টে দিন নিজের মনের মতো করে থাক, কেউ আটকাবে না। তোর নিজেকে যেন খাঁচায় বন্দি পাখির মতো মনে না হয়। অথচ যেন তাজওয়ারকে চিনল না। কথাগুলো সে ঠিক বুঝতে পারল না। সাইডে তাকিয়ে দেখলো এটা একটা রেস্টুরেন্ট, ভীষণ সুন্দর করে সাজানো। দুই পাশে পানি আর তার উপরে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। মুগ্ধতায় অথয়ের চোখ দুটো জ্বলে উঠল। একবার তাজওয়ারের দিকে তাকিয়ে বলল, যে পাখি বন্দি সেই নিজেকে মুক্ত কিভাবে মনে করবে? তাজওয়ারকে সরিয়ে অথয় নেমে গেল। সিঁড়িতে পা রেখে সে তাকালো আকাশের দিকে। আকাশে বড় একটা চাঁদ জ্বলজ্বল করছে। তাজওয়ার অথয়ের মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। বিড়বিড় করে আওড়ালো, তুই মুক্ত পাখি অতন্ত্রিতা, শুধু আমি তোকে নিজের কাছে আটকে রাখি। আর এখান থেকে তুই কখনোই বের হতে পারবি না। আমি দেব না, এটা তোর শাস্তি। রেস্টুরেন্টে সময় কাটিয়ে আইসক্রিম খেতে খেতে বের হয়েছে তাজওয়ার অথই। যতক্ষণ তারা সেখানে ছিল অথয়ের সময় ভালো কেটেছে। সুন্দর পরিবেশ, চাঁদ, চারপাশে পানি, সব মিলিয়ে অথয়ের মন ভালো হয়ে গেছে। বেশ অনেকটা সময় তারা সেখানে কাটিয়েছে। তাজওয়ার অথয়কে নিজের মতো ছেড়ে দিয়ে একপাশে চুপচাপ বসে বসে শুধু দেখেছে। এরপরের রাস্তাটুকু দুজনের জন্য বেশ ভালোই লাগিয়েছে। মাঝরাতে অথই ঘুমিয়ে বিভোর। সারা রাত ড্রাইভিং করতে হবে, তাই তাজওয়ার ঘুমালো না। পাশে তাকিয়ে অথয়কে জানালায় মাথা দিয়ে রাগ দেখে ফুটপাত দেখে গাড়ি থামালো। মেয়েটাকে ছুটে আবার না ঘুম ভেঙে উঠে যায়, তবুও ভয়ে ভয়ে অথয়ের মাথাটা সোজা করে দিল। খানিকটা নড়ে চড়ে অথয় আবার ঘুমিয়ে পড়ল। তাজওয়ার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে একবার হাত বাড়ালো অথয়কে কাছে টেনে নেওয়ার জন্য। হঠাৎ তার একটা তৃষ্ণা কাজ করছে। কোনো একটা জড়তায় সে অথয়কে কাছে টানতে পারল না। অথচ মনে হলো এই তৃষ্ণা না মিটলে সে এক্ষুনি মারা যাবে। খেয়াল করে দেখলো তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে সহসায় তড়িঘড়ি করে সিট বেল্ট খুলে নিচে নামলো। আশেপাশে তাকিয়ে কোথাও চায়ের দোকান না দেখে আবার পানি বের করলো। গাড়িতে হেলান দিয়েই পুরো বোতল সে শেষ করলো। তবুও মনে হলো তার তৃষ্ণা মিটছে না। হাত মুষ্টিবদ্ধ করে তাতে দাঁত চেপে রইল। বিড়বিড় করে আওড়ালো, একদম না তাজওয়ার, তুই এটা করবি না। ও জেগে গেলেই সামাল দিতে মিথ্যা বলতে হবে। তার মন কি আর বোঝে? তাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে মন তার উল্টোটাই ঘোষণা করে দিল। নিজেকে সামলাতে না পেরে তাজওয়ার চোখ বন্ধ করে নিল। একটা শীতল হাওয়া
এসে লাগলো গায়ে। কতক্ষণ পর সে ফের গাড়িতে বসলো। অথয়ের মুখের দিকে তাকালো পূর্ব দৃষ্টিতে। তার মনে পড়ে এই দৃষ্টিতে অথয়কে দুইবার দেখেছে, একবার ভার্সিটিতে আর একবার তাদের বিয়েতে। ভার্সিটিতে সেবার প্রোগ্রাম ছিল, সবাই শাড়ি পরেছিল, বাদ যায়নি অথয়ও। এত বছরে প্রথম সেদিন অথয়কে শাড়িতে দেখেছিল তাজওয়ার। সেদিনও মেয়েটা লাল রঙের শাড়ি পরেছিল, খোলা চুলের ওপরে সুন্দর করে গাজরা দেওয়া ছিল। বন্ধুদের কোনো এক কথাতে সে বেশ লজ্জা পেয়ে মাথা নামিয়ে হেসেছিল। তাজওয়ারের সেদিন কিছু একটা হয়ে গেছিল। প্রথম সেই দিন সে তার শত্রুকে দেখা থেকে নিজেকে বিরত রাখতে পারেনি, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। সেই লাজুক মুখের ছবি সে তুলে নিয়েছিল। এটা অথয়ের প্রতি তার আকর্ষণ ছিল নাকি অন্য কিছু, তা সে কখনোই ভেবে দেখেনি, দেখার প্রয়োজনও নেই। আজ ফের অথয়ের গায়ে জড়ানো লাল শাড়ি, খোপায় গাজরা আর নিষ্পাপ ঘুমন্ত মুখ। সে চাইলেও নিজের ভাইয়ের মৃত্যুর কথা মনে করতে পারল না। তার নিজের ওপরই রাগ হলো। সহ্য করতে না পেরে অথয়কে এক হাতে টেনে নিজের বুকে নিল। ঘুমন্ত অথয় বোধহয় টের পেল, তবে চোখ মেলে দেখার মতো সুযোগ পেল না। তাজওয়ারের বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ল। এক হাতে শক্ত করে ধরে রাখলো তাজওয়ারের শার্ট। তাজওয়ার ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে নিল। নিজেকে তার অসহায় মনে হলো খুব। অথয়কে সরিয়ে দিতে চেয়েও পারল না। অবশেষে সেভাবেই শক্ত করে ধরে আরেক হাতে ড্রাইভিং শুরু করলো। তার মনের তৃষ্ণাটুকু মিটে গেল তৎক্ষণাৎই। সারা রাত সেভাবেই ড্রাইভিং করলো তাজওয়ার। তার বিরক্ত লাগেনি, তবে একটু ক্লান্ত লেগেছে। ভোরের দিকে হোটেলের সামনে এসে গাড়ি থামালো। ক্লান্তিতে ঘুমে তার চোখ দুটো লাল হয়ে গেছে। অথই তখনও ঘুমে। এক পলক তার মুখের দিকে তাকিয়ে তাজওয়ার হাই তুলল। সাবধানে নিজে থেকে ছাড়িয়ে সরিয়ে দিল খানিকটা। নিজে বেরিয়ে এসে অপর পাশ থেকে অথয়কে আলতো করে ডাকলো। অথয় ঘুম ঘুম চোখে চেয়ে জিজ্ঞেস করলো, চলে এসেছি? না, এখনো স্বপ্নের দুনিয়া আছিস। তাহলে আর একটু থাকি। তাজওয়ার অবাক চোখে চাইল, চোখ মুখ কুচকে বলল, সারা রাত ঘুমিয়েও হয়নি? পুরো রাস্তা আমি ড্রাইভ করেছি, পুরোপুরি আমার বুকের উপর ঘুমিয়েছিস, তাও তোর ঘুম হয়নি? বুকের উপরে শব্দ দুটো কানে আসতেই অথয়ের ঘুম হারিয়ে গেল। সে চকিতে জিজ্ঞেস করলো, কি? কোথায় ঘুমিয়েছি? তাজওয়ার থতমত খেলো। ঘুম না হওয়ায় তার মাথা হ্যাং হয়ে আছে, তাই মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। সে নিজেকে সামলে বলল, আমার কলিজের উপর ঘুমাইছিস, চোখ কম দেখিস? কোথায় বসে আছিস তুই? গাড়িতে সিটে। তাহলে কোথায় ঘুমিয়েছিস? সিটেই। তো মাথা মোটার মতো প্রশ্ন করিস কেন? দেখ, তুই অনেক ঘুমাইছিস, এখন আমার ঘুম প্রয়োজন। অথয়ের হিসাব মিলল না। সে গাড়ি থেকে বের হতে হতেই বলল, কিন্তু তুই তো বললি তোর বুকের উপর। শেষ করার আগেই তাজওয়ার থামিয়ে দিল। বিরক্ত নিয়ে বলল, সারা রাত ঘুমিয়ে উল্টে বলতে কে বকে? অতন্ত্রিতা, তোর কানের সমস্যা হয়েছে, ডক্টর দেখাস, নয়তো কিছুদিন পর লোকজন বলা শুরু করবে তাজওয়ার তাইফের বউ কালা, কানে শোনে না। অথয় ফুঁসে উঠল। পেছন থেকে মার দেখিয়ে মুখ বাঁকালো। খ্যাপা গলায় বলল, এত গায়ে লাগলে ছেড়ে দিলেই তো হয়। না থাক, আমি আমার বউ ছাড়া থাকতে পারি না। অথয়ের বোধ হয় এই জবাবটা মুখস্থ হয়ে গেছে। সে হতাশ শ্বাস ফেলল। তাদের মধ্যে দুদণ্ড ভালোভাবে কথা বোধহয় হয় না। আর এই ছেলে কথায় কথায় বলে বউ ছাড়া থাকতে পারি না। বউকে এত ভালোবাসে দেখলে লোকজন গলে যাবে, অথচ কেবল সেই জানে এই ছেলে কি চিজ। দুজনে ভেতরে এসে রিসেপশনে নিজের পরিচয় দিল। আগে থেকেই বুক করা ছিল, তাই তেমন সমস্যা হলো না। রুমে ঢুকে অথই অবাকই হলো। ভিআইপি রুম। অথই বিছানায় বসতে বসতে বলল, বাপ নেতা হওয়ার এটা একটা ভালো ব্যাপার, সব জায়গাতেই এক্সট্রা সুযোগ সুবিধা। আমার বাপ তোর শ্বশুর। মনে আছে আমার, শ্বশুর আব্বা নেতা হয়েও লাভ কি? এত সুযোগ সুবিধা বৌমার বেলা আসলে তিনি মুখ ফুলিয়ে বসে থাকেন। তাজওয়ার গম্ভীর হলো। পরনের শার্ট খুলে ছুঁড়ে ফেলল। খালি গায়ে শুয়ে পড়লো বিছানায়। চোখ বন্ধ করে বলল, মন চাইলে আবার ঘুমা, নয়তো বসে বসে শ্বশুর আব্বাকে গালি দে, আমি ঘুমাবো। আমাকে খবরদার বিরক্ত করবি না। আমার ঠেকা পড়েছে। তাজওয়ার কথা বাড়ালো না। অথয়ও তার পাশেই শুয়ে পড়ল। এত ভোরে সেই বা বসে বসে কী করবে? অথয় তাজওয়ারের দিকে ফিরেই শুলো। তাজওয়ারের বন্ধ চোখের দিকে তাকিয়ে নিজেও চোখ বন্ধ করে নিল। বেলকনিতে বসে উপন্যাসের বই পড়ছিল সারা। একাডেমিক পড়া আপাতত বন্ধ। বাড়িতে বসে সে বেশ বোরই হচ্ছিল, তাই উপন্যাস নিয়ে বসেছে। তবে মনটা পড়ে আছে সামিরের হাস্যোজ্জ্বল মুখের ছবিতে। ছেলেটা দিনকে দিন আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। এই হাসি দেখলে সবার মনে শান্তি লাগে, তবে যখন মনে হয় এই হাসি তার জন্য নয়, তখন তার বুকটা পড়ে। মানুষ কি এত সহজে মুভ অন করতে পারে? হোক একপাক্ষিক, তবুও তো তার অনুভূতি জুড়ে মানুষটাই ছিল। সারা বইয়ের দিকে চেয়েই বিড়বিড় করে আওড়ালো,
শুনেছিলাম এক পাখিকে যন্ত্রণা আরও বেশি। আমার তো ঘৃণা করার উপায় নেই, তবে ভুলে যাওয়ার জন্য অজুহাত কি দেব? অনুজা, দিচ্ছি তো, তবু তো পারছি না। তার চোখ দুটো জ্বলতে শুরু করলো। মেসেঞ্জারে টুং শব্দে তার ধ্যান ভাঙলো। নিজেকে সামলে ফোনটা হাতে নিল। স্ক্রিনে জল করছে সামিরের নাম। তারা অ্যাড আছে অনেক দিন হলো, তবে সেখানে কথা হয়নি কখনো। অথই আর তাজওয়ারের বিয়ের পরই তাদের মধ্যে সখ্যতা বেড়েছিল। ওটুকু অবধি কোনো প্রয়োজনে নক করেছে ভেবে সারা সিন করলো। সামির জিজ্ঞেস করেছে, ফ্রি আছো? কোনো দরকার? সাথে সাথেই সিন তো হলো, তবে রিপ্লাই আসলো না। বোধহয় সামির একটু ইতস্ত করছে। মিনিট দুয়েক পরে আবার টেক্সটটা আসলো। আসলে আমার তো কোনো মেয়ে ফ্রেন্ড নেই, তোমাদেরকেই মোটামুটি চিনি। আমি মেয়েদের জিনিস কেনাতে অভ্যস্ত নই। অনুজাকে বলতাম তবে। সে পড়তে পড়তেই আবার টেক্সট আসলো। তুমি কি একটু আমার সাথে যেতে পারবে শপিংয়ে? সারা ফোনের দিকে চেয়ে রইল। সহসে রিপ্লাই করলো না। কি করা উচিত বুঝলো না। সামির রিপ্লাই না পেয়ে তড়িঘড়ি করে আবার টেক্সট করলো। ব্যস্ত থাকলে বা সমস্যা থাকলে সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। রেশমা কি সাথে আনলে সমস্যা হবে? না, তুমি চাইলে আনতে পারো। কয়টায়? তুমি রেডি হও, আমি আসছি। তোমাকে আমি পিক করে নেব। আচ্ছা। সারা লিখে ফোনটা রেখে দিল। সামির হয়তো অনুজার জন্য কিছু কিনবে। আইডিয়া পাচ্ছে না বলেই তাকে নক করেছে। এটা সত্যি যে সামিরদের কোনো মেয়ে ফ্রেন্ড নেই। তারা এক গ্যাং সারাদিন ভার্সিটিতে থাকে। সারা উঠে দাঁড়ালো। কল করলো রেশমার কাছে। রেশমা যখন শুনলো সামিরের সাথে বের হবে, সে তখনই ফট করে বলে দিল, তোরা যাবি যা, আমি কাবাব মে হাঁটলেও কেন হব? তোর অতি আলাপ ইহ জন্মে যাবে না? না। রেডি হয়ে নিচে নাম, বেশি কথা ভাল লাগে না। সারার কথায় রেশমা অবাক লাগলো। এই মেয়ে এত খ্যাপা হলো কবে থেকে? এগুলো তো একমাত্র অথয়ের কাজ। সে কখন রাগে, কখন হাসে, তা বোধ হয় এই মেয়ে নিজেও জানে না। সারাও ওর স্বভাব পেয়ে গেছে, সেও পাবে নাকি? সারা রেডি হয়ে বের হওয়ার আগেই সামির নিচে চলে আসলো। টেক্সট দিয়ে জানালো ওটা। সারা পার্স নিয়ে দ্রুত পায়ে নিচে নামলো। সামিরকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে কৃত্রিম হাসলো। সামির সৌজন্যমূলক হেসে বলল, তোমাকে বিরক্ত করলাম। ব্যাপার না। সামির ফ্রন্ট সিটের দরজা খুলে দিল। সারা আমতা করে উঠে বসলো। সামির গাড়ি স্টার্ট দিতেই সারা ইতস্ত গলায় শুধালো, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি? করো। কার জন্য কিনবেন? আম্মু, আরেকজন আছে। সামিরের হাসিটাও বলে দিল সব। সারাও সে হাসির দিকে তাকিয়ে হাসলো। মনে মনে বোধ হয় প্রার্থনাই করলো, এই হাসি আজীবন থাকুক। রেশমাকে পিক করে নিয়ে তিনজনে ছুটলো শপিং মলের দিকে। সেখানে সারা রেশমার পছন্দের দুটি শাড়ি নিয়ে গেল জুয়েলারির শপে। সামির ডায়মন্ডের রিং খুঁজছিল। সারা দাঁতে দাঁত চেপে সব সহ্য করছে। রেশমা তাকে গুঁতো দিয়ে শুধালো, তোর জন্য? সারা চোখ গরম করে তাকালো, তবে সারার চোখের বিষাদ রেশমার চোখ এড়ালো না। স্বামী কি অন্য কারোর জন্য এসব কিনছে? ভাবতেই সে অসহায় দৃষ্টিতে তাকালো। বিড়বিড় করে আওড়ালো, আমার বান্ধবী পেলেন? হ্যাঁ, ওর মনটা ভাঙার জন্য এত আয়োজনের কি দরকার ছিল? ছাগল লোক। সেখান থেকে বেরিয়ে তারা বসলো ক্যাফেতে। কফির অর্ডার দিয়ে সামির ফোন হাতে নিল। অনেক কিছুর পর সে সিদ্ধান্ত নিয়েছে এবার অনুজাকে বলে দেবে। সেইগুলি লাগার দিনের পর থেকেই অনুজাকে হারানোর ভয় তার মনে চেপে বসেছে। পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষাতেই ছিল। তারপরও তাজওয়ার নেই, তাই সে ভয়ে হলেও এবার অনুজাকে মনের কথা জানিয়ে দেবে। তাদের অপেক্ষার মাঝেই সেখানে সাকিব আর তার দলের লোকজন আসলো। সামির আর সারাকে একসাথে দেখে সাকিব টিজ করে বলল, সেদিন ওই রক্তমাখা ওড়না বুকে জড়িয়ে বলেছিলে, আর আজ ওকে নিয়ে বসে আছো। ভালোই উন্নতি, এগিয়ে যাও সুন্দরী। সারা রাতটা কেঁপে উঠল। সামির না বুঝে ঘাড় বাঁকিয়ে তাকালো। সারার দিকে তাকিয়ে শুধালো, কার কথা বললো? সারা জবাব দেওয়ার আগেই সাকিব বলল, কচি খোকা নাকি, বোঝো না? তোমার কথা বলছি। সারা মনে মনে ভয়ঙ্কর গালি দিল। এটা এই পরিবেশে বেহায়া কেন? সেই অনুপমের লাথিও খেলো, অথই তাজওয়ারের মারও খেয়েছে, তবুও নির্লজ্জের মতো আজ আবার চলে এসেছে। কটমট করে এমনভাবে তাকালো যেন এক্ষুনি চোখ দিয়ে ভস্য করে দেবে। রেশমা অবাক চোখে তাকালো। কিছু জিজ্ঞেস করার আগেই সামির অবাক কণ্ঠে শুধালো, আমার রক্তমাখা ওড়না বুকে জড়িয়ে বসেছিলে তুমি কেন? সারা ঢোক গিলল। ভীত দৃষ্টিতে তাকালো।
সাকিব জোশে জোশে সেদিনই টিস করার কথা বলে ফেললো। এতে সামির এবার গম্ভীর গলায় সারাকে জিজ্ঞেস করলো সেদিন কি হয়েছিল। সারা প্রথমে চুপ থাকলেও ধমক খেয়ে সব বলে দিল। সাকিব আশাই ছিল আজ সামিরকে মারবে, এরা তাকে অনেক জ্বালিয়েছে। তবে সামির সব শুনে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ঘুষি বসিয়ে দিল নাক বরাবর। মুহূর্তেই পরিবেশ উত্তপ্ত হলো। সামিরদের গ্যাংয়ের ছেলেরাও আশেপাশেই ছিল। অবশ্য এটা তাজওয়ারের কাজ। সামির অনুজা তাদের সবার সেফটির ব্যবস্থাই সে করে গিয়েছে। সাকিবের 2 হাত ভেঙে দিয়ে তারপরেই সামির ক্যাফে থেকে বের হলো। সারা ভয়ে ভয়ে পিছু আসলে সে গম্ভীর হয়ে কড়া কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি আমাকে পছন্দ করো, ভালোবাসো? শামীমকে শান্ত করিয়ে কোনো রকমে এনেছে সারা আর রেশমা। লেকের পাশে এসে ছায়ার 3 জন বসলো। রেশমা ভাবলো এদের 2 জনকে একটু কথা বলার সময় দেওয়া দরকার, তাই নিজেই খানিকটা সরে গিয়ে ফোন নিয়ে বসলো। সামির একই প্রশ্ন জিজ্ঞেস করলো, তুমি আমাকে পছন্দ করো, ভালোবাসো? সারা অদ্ভুত ভঙ্গিতে হাসলো, পানির দিকে তাকিয়ে বলল, আরে না, ভালোবাসা টাইপ কিছু না, ভালো লাগা পর্যন্তই সীমাবদ্ধ, ওটা তো সিরিয়াস নিও না। সামিরের মাথা হ্যাং হয়ে আছে। সে কখনোই ভাবেনি সারা তাকে ভালোবাসতে পারে। মেয়েটা মুখে বললেও সে বোধহয় বুঝে নিল সবটাই। তবে নিজ থেকে ক্লিয়ার করার জন্য বলল, দেখো, আমি চাই না আমাদের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি থাকুক। আমি আসলে অনুজাকে ভালোবাসো, আমি জানি। সামির অবাক চোখে চাইলো। সারা হাসলো, ঘাড় বাঁকিয়ে সামিরের দিকে তাকালো, বলল, আমি এত বোকা নই সামির, আমি সব বুঝি। তোমার আর অনুজার চোখ দেখলেই বোঝা যায় তোমরা একে অপরকে কতটা চাও। তা জানার পরও বোকার মতো তোমার প্রতি কোনো রকম অনুভূতি রাখবো আমি? নিজেকে কষ্ট দেওয়ার এত শখ নেই। যতটুকু ভালো লাগা ছিল ততটুকু আমি সেখানে শেষ করে দিয়েছি। তুমি আমাকে নিয়ে কোনো রকম অস্বস্তি নিজের মনে রেখো না। ট্রাস্ট মি, আমি নিজের লাইফে ফোকাস করেছি। আর কেউ না কেউ কখনো না কখনো ঠিকই আমাকে ভালোবাসবে। আমি তার জন্য অপেক্ষা করছি। আমার মনে সামান্য কোনো খারাপ লাগা নেই। সামির স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে আশা করেনি এসব। যদি কখনো একবারও এগুলো খেয়াল করতো তবে সে কখনোই আজ সারাকে নিয়ে আসতো না। সে সারাকে ভালোবাসতে পারবে না, কিন্তু তাই বলে তো তার অনুভূতিতেও আঘাত করার অধিকার সে রাখে না। দীর্ঘশ্বাস ফেলে নিজেই উঠে দাঁড়ালো, নম্র গলায় বলল, আমি নিজের অজান্তেই যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে আই এম সরি। আরে কোনো ব্যাপার না, আমি ঠিক আছি। তুমি অনুজাকে প্রপোজ কবে করবে তা বলো। সামির হাসতে পারল না। একবার হাতের ব্যাগটার দিকে তাকিয়ে আনমনেই জবাব দিল, খুব শীঘ্রই। এরপর সামির সারা আর রেশমার থেকে বিদায় নিয়ে চলে গেল। মূলত সারাই আর সামিরকে অকওয়ার্ড করতে যায়নি। তারা এখানে কিছুক্ষণ কাটিয়ে তারপরে ফিরবে। সামির জোর করেছিল, তবে সে তা মানেনি। সামিরও ভাবলো হয়তো সারা খানিকটা সময় একা কাটাতেই ভালো লাগবে ওর। সামির চলে গেলে রেশমা এগিয়ে আসলো, তার যাওয়ার দিকে তাকিয়ে শুধালো, তোদের মধ্যে হয়েছেটা কি বলতো? অথই জানে এসব? সারা এতক্ষণ নিজেকে আটকাতে পারলেও আর পারল না। রেশমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। রেশমা হকচকিয়ে গেল। দ্রুত সারার পিঠে হাত বুলাতে বুলাতেই শুধালো, কি হয়েছে? কাঁদছিস কেন? বলবি তো আমাকে। সামির রিজেক্ট করেছে? কিছু বলেছে? এই সারা! সারা নিজেকে সামলানোর চেষ্টা করলো। রেশমাকে ছেড়ে সোজা হয়ে বসলো, বড় বড় শ্বাস নিল। রেশমা ফের নরম গলায় একই প্রশ্নগুলো করলো। সারা ঠোঁট কামড়ে কান্না আটকে ভেজা গলায় বলল, সামির অনুজাকে ভালোবাসে, এটা আমি আগে থেকেই জানি। বিশ্বাস কর, এটা জানার পর থেকে আমি নিজেকে সামলানোর অনেক চেষ্টা করছি, কিন্তু আমি কিছুতে ওকে ভুলতে পারছি না। আমি ওকে সেই সেকেন্ড ইয়ারেই ভালোবেসে ফেলেছিলাম। আমি ওকে মন থেকে কেন সরাতে পারছি না রেশমা? আমি আর পারছি না। সারা নিজের মধ্যে নেই। রেশমা পাশে বসে সারার মাথাটা নিজের কাঁধে রাখলো, হাত বুলিয়ে দিল মাথায়। সারা কতক্ষণ পরে শান্ত হয়ে গেল। সে বলল, তোর পরিবর্তন আমাদের চোখে পড়েছিল, তবে কারণটা বুঝতে পারিনি। সারা, তুই সামিরকে পাস বা না পাস, নিজেকে কেন প্রেশার দিচ্ছিস? তোর অনুভূতি ছিল কোনো মজার জিনিস না। তুই নিজের দিকে ফোকাস কর, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। দেখবি একদিন তোকেও কেউ এক আকাশ সমান ভালোবাসায় মুড়িয়ে দেবে, দেখিস। সারা মন দিয়ে শুনলো, এক দৃষ্টিতে তাকালো পানির দিকে, কোনো মতে শুধালো, তোর সেই ইনসিডেন্টের কথা মনে আছে? সেই থেকেই শুরু, তাই না? সারা জবাব দিল না। কলেজ লাইফ থেকেই তারা অথয়ের সাথে ছিল। সেই সুবাদেই তাজওয়ার, সামির, ওদের গ্যাংয়ের সবাইকেই চেনে তারা।
অথই শত্রু ছিল বলে তারা নিজেরাও তাদেরকে শত্রুই মনে করত। তাদের জন্য মনে ছিল কেবল বাজে ইমপ্রেশন। সেবার তারা সেকেন্ড ইয়ারেই ছিল। ভার্সিটিতে নববর্ষ উপলক্ষে প্রোগ্রাম ছিল। সবাই সেই দিন শাড়ি পরেছিল। অথইকে রাজি করিয়ে তারাও পরেছিল শাড়ি। শাড়ি পরার অভ্যাস না থাকায় এবং সেফটি পিন খুলে যাওয়ায় তার শাড়িও কোমরের দিকে থেকেই খুলে গেছিল। বুঝতে পেরে সে আর রেশমা একাই গেছিল ওয়াশরুমের দিকে। সবাই ক্যাম্পাসে আর অডিটোরিয়ামে থাকায় বিল্ডিংগুলো বেশিরভাগই ফাঁকাই ছিল। তাদের পিছু কিছু বখাটেরা গিয়েছিল। সরাসরি সারার কোমরে হাত দিয়েছিল একজন। আজকে পিছনে তাকাতেই তারা বাজে কথা বলতে শুরু করে। সারা আর রেশমা কিছু বুঝে ওঠার আগেই সেখানে হাজির হয়েছিল সামির। যে ছেলেটা সারার কোমরে হাত দিয়েছিল তার হাত ভেঙে দিয়েছিল সে, এবং নিজে ওয়াশরুম থেকে খানিকটা দূরে ততক্ষণ দাঁড়িয়েছিল যতক্ষণ না সারার শাড়ি ঠিক হয়। যাকে শত্রু ভেবে এসেছে সেই পুরুষ যখন নিরাপত্তা দিল, তখন সারার মনে হঠাৎই সামিরকে নিয়ে পজিটিভ চিন্তার উদয় হলো। কোথাও একটা ভীষণ ভালো লাগলো সামিরকে। সেদিনই শুরু। এরপর সামিরের আরও ভালো দিক সে দেখেছে। সে নিজেই কখনো বোঝেনি সামিরের প্রতি তার অনুভূতি জন্মাচ্ছে। অথই আর তাজওয়ার সবসময়ই ঝগড়া বাঁধলে তাদেরও লেগে যেত। এভাবেই সময় গড়ালো। এবং সামিরের পাশে কোনো মেয়েকে দেখলেই সারার যে জেলাসি ফিল হতো তা বাড়ল। সে অনুভব করলো সে সামিরকে ভালোবেসে ফেলেছে। তার ভালোবাসা পূর্ণতা পাওয়ার আগেই সব শেষ। তবুও সে নিজেকে মানাচ্ছে, বোঝাচ্ছে যা হয় তা ভালোর জন্যই হয়। সামিরকে তার জন্য লেখা হয়নি। সামির অনুজার পাশেই সুন্দর। বিছানায় বসে জুস খাচ্ছে আর তাজওয়ারকে দেখছে অথই। ঘুরতে এসে সে রুমে বসে বসে বরের ঘুমানো দেখছে। এই না হলো সুন্দর হানিমুন। হানিমুনের কথা ভেবে জুস গলায় আটকে গেল। কাশি দিয়ে নিজেকে সামলে চোখ বড় বড় করে তাকালো। বিড়বিড় করে আওলালো, এসব কি ভাবছিস তুই? হানিমুনের শখ হয়েছে? এক থাপড়া দিয়ে ব্রেন ঠিক করে দেবো, বেয়াদব। নিজে নিজেকে বকে বকে শাসালো। তারপর আরেকবার জুসে চুমুক দিয়ে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, কেউ একজন আমাকে ঘুরতে নিয়ে এসেছিল। প্রায় দুপুর হয়ে গেল, কিন্তু তার ঘুম গেল না। একা একা গেলেও পরে গান ছালাপালা করে দেবে। আবার বলি ঘুরে আসলেই তোর ভাল লাগবে। বাহ জীবন বাহ। তাজওয়ারের ঘুম হালকা হয়ে গিয়েছিল। সে ঘুম ঘুম কণ্ঠেই ধমকে বলল, বকবক করবি না অতন্ত্রিতা, বিকেলে ঘুরতে যাস। তুই ঘুমাবি বিকাল পর্যন্ত? আমি এতক্ষণ বসে বসে কি করব? তোর মুখ দেখবো? দেখ, তোরই তো বর, অন্যের তো আর না। অথই চোখ মুখ কুচকালো। বালিশ ছুঁড়ে মেরে নিজেই উঠে দাঁড়ালো। তার আর এভাবে বসে থাকতে ভালো লাগছে না। হাতের জুস ফেলে রেখে ফোন নিয়ে এগোলো বেলকনিতে। এখান থেকে সমুদ্র দেখা যায় সরাসরি। বিশুদ্ধ বাতাস এসে তার গায়ে লাগলো। মুহূর্তে মনটা আনন্দে ভরে গেল। সেখানে দাঁড়িয়েই সে দেখতে পেল সব। এর মধ্যেই কল আসলো রেশমার। অথই ভালো মনেই কল রিসিভ করলো। রেশমা শুধালো, হানিমুন কেমন চলে অথই আপা? থাপ্পড় খাইতে না চাইলে যা বলতে কল দিছিস তা বল। রেশমা জানে স্যারের ব্যাপারটা অথই জানে না, তাই একে একে সব খুলে বলল সে। অথই অবাক হয়নি, বরং সে আগেই অনুমান করতে পেরেছিল। অনুজার সেদিন সামিরের জন্য কান্না করা দেখে মোটামুটি সবাই অনুমান করে ফেলেছে। আর সারার প্রতিক্রিয়াতেই সেদিন অথই সন্দেহ করেছিল। তবে এদের ত্রিকোণ প্রেম নিয়ে তার বেশ খারাপ লাগলো। সামির আর অনুজা সুখী হলেও সারা কষ্ট পাবে। তবে হয়তো সারার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। দীর্ঘশ্বাস ফেলে আবার সামনে তাকালো। তাজওয়ার এগিয়ে আস্তে আস্তে শুধালো, তোর জন্য আমার ঘুমটাও হলো না। অথই ভ্রু কুচকাল, খ্যাক করে উঠে বলল, আমি কি করেছি তোকে? উল্টাপাল্টা কথা বললে তোকে সমুদ্রে ফেলে আসবো তাজওয়ার। তুই তুলতে পারবি আমাকে? এত শক্তি আছে গায়ে? লোক ভাড়া করবো, তারপর তোকে ফেলবো। তাজওয়ার হেসে উঠল। বেলকনি দিয়ে সে দেয়ালে হেলান দিয়ে বসলো। অথই তাকালো তাজওয়ারের হাসির দিকে, বলল, ঘুম শেষ? ঘ্যান ঘ্যান করেই ভাঙিয়েছিস। ভালো করেছি। তাজওয়ার হাই তুলল, ফোন বের করলো। অথই একবার মনে হলো সারা আর সামিরের ব্যাপারটা জানানো দরকার। পর মুহূর্তেই মনে হলো এখানে তো অনুজাও জড়িত। গলায় আসা কথাটুকু গিলে নিল নীল। তাজওয়ার বসা থেকে উঠতে উঠতেই বলল, এই সময় বের হবে? হ্যাঁ। রোদে পুরো সিদ্ধ হয়ে যাবে বউ। আমারটা আমি বুঝবো। তুই নিয়ে যাবি নাকি একাই যাব? তাজওয়ার চোখ মুখ কুচকালো, বলল, আমার বউকে আমি সিদ্ধ হতে দেব? পরে আমার কি হবে? আমি তো বউ ছাড়া থাকতেই পারি না। অথই তাজওয়ারের টি শার্ট টেনে ধরলো, টেনে রেলিংয়ের দিকে দিয়ে দাঁড় করালো। তাতে দাঁত চেপে বলল, আর একবার এই কথা বললে আমি তোকে এখান থেকে ফেলে দেব তাজওয়ার। তাজওয়ার ঠোঁট কামড়ে হাসলো। চট করেই এক হাতে অথয়ের কোমর ধরে চুমু দেখালো। অথই চোখ মুখ কুচকে নিজেকে ছাড়াতে চাইলো। তাজওয়ার আরো শক্ত করে ধরে বলল,
একে একে ভালো লাগবে না বউ, চলো একসাথে পড়ি এখান থেকে। অথই তাজওয়ারের বুকে ধাক্কা দিল। তাজওয়ার তবুও ছাড়ল না। অথই বুঝলো এর কাছ থেকে এভাবে ছাড়া পাওয়া যাবে না, তাই সে কতক্ষণ থেমে তাজওয়ারের গলা জড়িয়ে ধরলো। পা উঁচু করে মুখটা নিল তাজওয়ারের মুখোমুখি। তাজওয়ার এবার চমকালো। অথই নিজের হাসি আটকে ফিসফিসিয়ে বলল, কিন্তু আমার জন্য তো সায়ন্ত এখনো অপেক্ষা করছে। ওর কি হবে হাজবেন্ড? অথয়ের মুখে হাজবেন্ড শুনে তাজওয়ার থমকালো। তবে সায়ন্তের কথা শুনে তার রাগ বাড়ল। রাগে সে অথয়ের কোমরে নখ বসিয়ে দিল। ব্যথায় অথয় আর্তনাদ করে উঠল, তাজ, কি করছিস? ব্যথা পাই। তাজওয়ার ছাড়ল না তাকে, বরং এক হাতে কোমর চেপে ধরে আরেক হাতে অথয়ের চুল চেপে ধরল। চোখে চোখ রেখে বলল, তোর মুখে শান্তের নাম যেন আমি আর না শুনি। ওর নাম আমার সহ্য হয় না। বেঁচে আছে তবে মরার মতো। যেদিন একদম ঠিক হবে সেদিন ওকে আমি আবার মারব। তাজওয়ারের চোখে স্পষ্ট রাগ ফুটে উঠল। অথয় বুঝল না এত রাগ কিসের। সব ভুলেই সেও প্রশ্ন করল, ওর উপর তোর এত রাগ কেন? কি করেছে ও? তাজওয়ার তাচ্ছিল্য করে হাসলো। এটা প্রচণ্ড রকমের বোকা। সে কথা বাড়াতে চাইল না, কারণ লাভ হবে বলে মোটেই মনে হলো না। সে ছেড়ে দিতে চাইলো, তবে অথই তার গলা শক্ত করে ধরে থাকলো। তাজওয়ার তাকালে সে এমনভাবে চেয়ে রইল যেন আজই তার জবাব চায়। তাজওয়ার নিজ থেকেই বলল, এতদিনেও তুই ওর মধ্যে কোনো খারাপ দেখিস নে? যদি বলি দেখিনি? তাহলে বলবো তুই অন্ধ। আর যে চোখ থাকতে অন্ধ তাকে আমি কিছু দেখাতে চাই না। অথই ছেড়ে দিল। তার মুখ থমথমে হয়ে গেছে। বরাবরই তাদের মধ্যে মজা থেকে ঝগড়া হয়েই যায়। দুজনের কেউই পারে না নিজেদের নিয়ন্ত্রণ করতে। এখানে এসেছিল মুড ফ্রেশ করতে, অথচ এখানেও তাদের লেগে গেল। তবে অথই চাইলো এই ব্যাপারে এবার সরাসরি কথা বলতে, তাই শুধালো, তোর কাছে ওরা সবাই দোষী, কিন্তু ওদের দোষটা কি? সাজ্জাদ আঙ্কেল, সায়ন্ত, আমার বাবা, আমার ভাই, ওরা সবাই দোষী। কেন? পৃথিবীতে তুই ছাড়া কি ওরা কাউকে চোখে দেখে না? যদি দোষ থাকে তবে প্রমাণ কেন দিস না? তাজওয়ার যেতে চেয়েও গেল না। ব্যঙ্গ করে হাসলো। অথই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সে বলল, তুই তো বোকা অতন্দ্রিতা। আচ্ছা চল, তোকে আজ একটা ক্লু দেই। যদি বুঝি মেলাতে পারিস তাহলে তোর মাথায় ব্রেন আছে, নাইলে ওখানে গোবরও নাই। তাজওয়ার, যেদিন শান্তের সাথে পালাতে চাইলি সেদিন তোদের বাসায় সিকিউরিটি কেমন ছিল? যে বাড়িতে চারপাশে সিসিটিভি গার্ড দিয়ে ভর্তি, সে বাড়ি থেকে তুই অনায়াসে বেরিয়ে গেলি। অবাক লাগেনি অতন্দ্রিতা? অথয়ের যেন টনক নড়ল। সত্যিই তো, এত কিছুর মধ্যে এটা তো সে সেদিন ভাবেইনি। সব কিছুর মধ্যেই ভাবার সুযোগই পায়নি। তার ভাবনার মাঝেই তাজওয়ার আবারও বলল, তোর বাপ ভাই জানতো তুই পালাবি। আমি জানতে পারলে ওরা পারবে না? তাহলে সেদিন আমি এখানে গেলাম শুধু। তোর বাপ ভাই কই ছিল? সায়ন্তকে যেভাবে গুলি করেছে তা তোর বাঁচার কথা না। যদি না ইমিডিয়েট ট্রিটমেন্ট পায়। আর এটা সায়ন্ত কীভাবে পেল? তার মানে ওখানে আমরা ছাড়াও কেউ ছিল যে সায়ন্তকে বাঁচিয়েছে। এবার বল, এত কিছুর কথা সায়ন্তের বাপ কিভাবে জানলো? কে বলল? তাজওয়ার দাঁড়ানো না, রুমের ভিতরে চলে গেল। অথয়ের মাথায় প্রশ্নগুলো ঘুরপাক খেতে লাগলো। সে নিজেই নিজেকে উত্তর দিতে থাকলো বিড়বিড়িয়ে। তার মানে আব্বু আর ভাইয়া জানতো আমি পালাবো। তারা এটাও জানতো সেদিন তাজওয়ার আসবে, তাই তারা নিজেরা সেখানে যায়নি, বরং এটা তাজওয়ারের জন্য ট্র্যাপ ছিল। অথয়ের যেন শক্তি হারিয়ে গেল। সব মিলিয়ে সে যতটুকু বুঝলো এতে তার বাবা আর ভাইয়েরও হাত রয়েছে। বিশ্বাস করতে পারলো না। তবে তাজওয়ারের প্রশ্নগুলো তো ফেলে দেওয়ার মতো নয়। সে বুঝে গেল এখানেও সে ঠকেছে। তার বাবা আর ভাই তাকে ব্যবহার করেছে। তার চোখ ফেটে জল আসতে চাইলো। মেঝেতে বসে শক্ত করে খামচে ধরলো নিজের জামা। বিড়বিড় করে আওড়ালো, আমার কোনো মূল্য নেই আপনাদের কাছে, সবাই শুধু ব্যবহার করলেন। সারাদিন আর বের হলো না অথয়। বের হওয়ার মতো মনটা তার আর নেই। তাজওয়ার বলেছিল, তবে সে কোনো জবাবই দেয়নি। একসময় তাজওয়ারের নিজের উপরেই রাগ হলো। সে একটুও চায়নি অথয়ের সময়টা নষ্ট করতে, কিন্তু অথয়ের জিদের জন্যই সে বলতে বাধ্য হয়েছে। সন্ধ্যার আগ মুহূর্তে হঠাৎ আকাশে মেঘ জমলো। তাজওয়ার রিসোর্ট থেকে বেরিয়েছিল কোনো এক প্রয়োজনে। অথয় বের হবে না এটা সে জানতো, তাই কোনো রকমে কাজটা সেরেই ফেলবে। তবে বাইরে বৃষ্টি শুরু হলে সে তাড়াতাড়ি ফিরে আসলো রুমে। এসে বেশ অবাক হলো। আশেপাশে কোথাও অথয় নেই। ওয়াশরুম, বেলকনি সব দেখলো। বেলকনি থেকে সমুদ্রের দিকেও তাকালো। কোথাও নজর পড়লো না। ভয়ে তার ভেতরটা যেন মুচড়িয়ে উঠল। মেয়েটা গেল কোথায়? বিপদ হয়নি তো? তাজওয়ার ছুটে রুম থেকে বেরিয়ে এলো। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে সে লিফট দিয়ে ছুটলো রিসেপশনে যেতে। সেখানে ফোন থেকে অথয়ের ছবি বের করে সবাইকে ধরে ধরে শুধালো,
আমার ওয়াইফকে দেখেছেন? নিচে এসেছিল। কোথাও যেতে দেখেছেন? বা অপরিচিত কেউ কি আমাদের কথা জিজ্ঞেস করেছিল? সবাই নাতেই জবাব দিল। তাজওয়ারের বুকটা ভার হয়ে আসলো। হঠাৎ কোথা থেকে যেন একটা ভয় মনকে নাড়িয়ে দিল। বাইরে বৃষ্টি, এর মধ্যে রিসোর্টে খুঁজবে নাকি বাইরে খুঁজবে তা বুঝে পারল না তাজওয়ারের। চুল চেপে ধরে চিৎকার করতে মন চাইলেও সে করল না, নিজের মাথা ঠান্ডা রাখলো। হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে সামনে সে রিসেপশনের দিকে এগোলো। সিসিটিভি ফুটেজ এখন একমাত্র সম্বল। রিসেপশনিস্টকে কড়া গলায় বলল, সিসিটিভি ফুটেজ দিন, চেক করবো আমি। তাজওয়ারকে এখানে তারা সবাই চেনে। এর কারণ হলো এই রিসোর্টটা তাদের নিজেদেরই। আলম চৌধুরী এটা করে রেখেছিলেন। তাজওয়ার বন্ধুদের সাথে বহুবার এসে দেখেছে, তাই তারাও তেমন ঝামেলা করলো না, দিয়ে দিল। তাজওয়ার ল্যাপটপ নিয়ে নিজেই চেক করতে বসলো। এ পর্যন্ত অথৈকে নিচে আসতে দেখা যায়নি, আর সন্দেহজনক কাউকেও তার চোখে পড়লো না। তাজওয়ারের পাগল পাগল লাগতে শুরু করলো। মেয়েটা গেল কোথায়? তাদের উপরের ফ্লোরের এক লোক সে সময় সেখানে এসেছিল। তাজওয়ারকে এমন পাগলের মতো করতে দেখে একজনকে ডেকে শুধালেন, উনি এমন করছে কেন? কোনো সমস্যা? ওনার ওয়াইফকে খুঁজে পাচ্ছেন না? লোকটা এগিয়ে আসলো তাজওয়ারের কাছে। একটা মেয়েকে বিধ্বস্ত অবস্থায় দেখেছিল সে, তার সাথে লিফটে উঠেছিল। মনে হলো মেয়েটা হলেও হতে পারে। তাজওয়ার ততক্ষণে বাকি ফুটেজগুলো হাত দিয়েছে। লোকটা এসে সরাসরি বলল, আপনার ওয়াইফ মিসিং। তাজওয়ার চোখ তুলে তাকালো, মাথা নাড়িয়ে জানালো। তারপরে আবার ল্যাপটপে চোখ রাখতেই লোকটা বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার ওয়াইফকে দেখতে পারি? আসলে আমি একজনকে দেখেছিলাম লিফটে, তো উনি। কথা শেষ করার আগেই তাজওয়ার লাফিয়ে উঠল। ব্যস্ত হাতে ফোন থেকে অথয়ের ছবিটা তুলে ধরে অস্থির গলায় বলল, উনি ছিল? আমি নিচ থেকে যাচ্ছিলাম, 5th ফ্লোর থেকে। উনি লিফটে আসলেন, আর মেবি ছাদে গেছেন। আপনি চেক করে দেখুন। তাজওয়ার কোনো রকমের ধন্যবাদ দিয়ে দৌড় লাগালো। বইয়ের উপরে এত পাগলামো দেখে লোকটা অবাকই হলো বটে। পরক্ষণেই ভাবলো বয়স কম, তাই হয়তো এত পাগলামো। একটা সময় পর সব ফিকে পড়ে যাবে, তখন বউ মরলেও আর যায় আসবে না। তার মাথায় আরও একটা প্রশ্ন আসলো, সেটাকে দেখে তো তার 21-22 বছরের তাগড়া যুবকই মনে হলো। এত দ্রুত বিয়ে করে ফেলেছে, বাহ। তাজওয়ার লিফট দিয়েই ছাদে আসলো। বৃষ্টির মধ্যেই ছাদে পা রাখলো সে। আশেপাশে তাকিয়ে দেখলো এক কোণে বসে বসে অথই ভিজছে। অথইকে দেখে তার শান্তি লাগলো। বুকে হাত দিয়ে বড় একটা শ্বাস ফেললো। পর মুহূর্তে প্রচণ্ড রাগ হলো তার। ছুটে গিয়ে অথইয়ের হাত টেনে ধরলো, কবজি সামান্য ওপরে ধরে টেনে ওঠালো। অথইয়ের চোখ দুটো লাল হয়ে আছে। কান্নার ফলে নাকি বৃষ্টিতে ভেজার ফলে তা তাজওয়ারের জানা নেই। চোখ দুটো দেখে তার মায়া হলো। অথই অনুভূতি শূন্যের মতো তাকালো তার দিকে। তাজওয়ার ঢোকিলে ধমক লাগাতে চাইলো, সমস্যা কি তোর? আর বৃষ্টির মধ্যে একা একা ছাদে এসছিস কেন? কিছু হয়ে গেলে কি হতো? ভয় নাই তোর? কণ্ঠ থেকে কড়াভাবে বের হলো না কিছুই। শুনতে নম্রই লাগলো। অতই হাত ছাড়ানোর চেষ্টা করে ঠান্ডা গলায় বলল, কিছু হওয়ার আর কি বাকি আছে? হাত ছাড়, আমি কিছুক্ষণ থাকবো এখানে, তুই যা। তোর কথা মতো রুমে যাবি এক্ষুনি? যাবো না। তাজওয়ার বুঝলো অথৈকে এভাবে মানানো যাবে না, তাই সে নিজে হাত আলগা করে দিল এবং নিজে এগিয়ে গিয়ে 2 হাত রাখলো অথৈয়ের গালে। নম্র গলায় বলল, দেখ, এভাবে ভিজলে অসুস্থ হয়ে পড়বে। তোকে ওগুলো বলে আমার ঠিক হয়নি। ধরে না আমি সব মিথ্যা বলেছি, তুই তো আমাকে বিশ্বাস করিস না, তাহলে ওগুলো ধরছিস কেন? শান্ত হ, তোকে এভাবে দেখতে আমার ভালো লাগছে না। অথৈ তাচ্ছিল্য করে হাসলো, বলল, ধরে নিব? তুই তো আমাকে ভেঙে দিতে চেয়েছিলি, আমি ভেঙে গিয়েছি। তোর তো আজ উৎসবের দিন, চল পার্টি করি। তাজওয়ার রাগলো না। অথৈয়ের মানসিক অবস্থা এখন ঠিক নেই। ভালোবাসা দুটো মানুষের থেকে ধোঁকা পেয়ে সে নিজেকে সামলাতে পারছে না। দুজনেই ভিজে জুবুথুবু অবস্থা। পিটপিট করে তাজওয়ার অথৈয়ের মুখের দিকে তাকালো। বৃষ্টিতে অথৈয়ের ঠোঁট দুটো সামান্য কাঁপছে, মুখ বেয়ে পানিগুলো গড়িয়ে পড়ছে। তাজওয়ার ছিটকে সরে গেল। বৃষ্টি এদিকে সেদিকে করে নিজেকে সামলে নিল। তাকালো না আর অথৈয়ের দিকে। কোনো মতেই বলল, তোর যত কথা শোনানো রুমে গিয়ে শোনাবি, এখন চল। তাজওয়ারের এভাবে ছিটকে যাওয়াটা অথৈয়ের বোধগম্য হলো না। বৃষ্টিতে সে ভেজে না, একটুতেই ভীষণ জ্বর হয় তার। আর জ্বর হলে তার হুঁশ থাকে না। তবে মনের কষ্টগুলো আজ এত বেশি ভারী পড়ে গিয়েছিল যে তার বৃষ্টিতে ভীষণ ভিজতে ইচ্ছে করলো। তাই তাজওয়ারকে না জানিয়ে এসে চলে এসেছিল। তার ভাবনার মাঝেই হাঁচি পড়ে গেল। তাজওয়ার অথৈয়ের যাওয়ার অপেক্ষা না করে নিজেই কোলে তুলে নিল। অথৈ থতমত খেয়ে বিরক্ত নিয়ে বলল, কথায় কথায় কোলে তোলার কোনো মানে হয়? তাজওয়ার ভুল করেও তাকালো না অথৈয়ের দিকে। তাকালে তার দ্বারা ভুল হয়ে যাবে। সামনে তাকিয়ে গম্ভীর গলায় জবাব দিল, তোর আশা থাকলে আজ বৃষ্টি এ ছাদে শেষ হবে।
তাতে তোর কিছু না। আমারই সব। বউ আমার, বউয়ের অসুখ হলে টাকাও যাবে আমার। টাকা তোর না, তোর বাপে। তাজওয়ার লিফটে উঠে অথৈকে নামিয়ে দিল। এরপর বিরক্ত গলায় বলল, আমার বাপের সবই আমার। আর এত ভাবলে তো তোর আরও সাবধানে থাকা উচিত। শ্বশুর টাকা নষ্ট করবি কেন? অথৈ কথা বাড়ানো না, ইচ্ছে করলো না কথা বাড়াতে। দু হাতে নিজের বাহু আগলে নিয়ে কাঁপতে থাকলো। তা দেখে তাজওয়ার ধমকানোর গলায় বলল, যা সহ্য হয় না তা করতে কেন যাস? এখন কাঁপছিস কেন? জ্বর আসলে তোকে আমি আবার পানিতে চোবাবো। বক বক করে কান খাস না। আমার জ্বর, আমি বুঝে নেব। নিজের চরকায় তেল দে। তুইও আমারই চরকা, তো চরকাতে তেলটা আমিই দিব। অথৈ কপাল কুঁচকে তাকালো, কনফিউজড গলায় শুধালো, কি? তোর মাথা। নিজেদের রুমে আসলে তাজওয়ার আগেই টাওয়াল অথৈয়ের গায়ে দিল। অথৈয়ের এর মধ্যেই অনেকবার হাঁচি দিয়েছে। অথৈ নাক টানছে দেখে তাজওয়ার চোখ মুখ কুঁচকে বলল, এমন ইনস্ট্যান্ট রিয়াকশন জীবনের প্রথম দেখলাম। আমার এমনই হয়। তাজওয়ার নিজেই লাগেজ নিয়ে দুজনের জন্য জামা কাপড় বের করলো। এরপর অথৈটা তার হাতে ধরিয়ে দিয়ে বলল, ওয়াশরুমে যা, আমি এখানে চেঞ্জ করে নিচ্ছে। অথৈ তাই করলো। হাঁচি দিতে দিতে সে চেঞ্জ করে নিল। তাজওয়ার ততক্ষণে চেঞ্জ করে মাথা মুছে গরম পানির অর্ডার করে দিয়েছে। অথৈ চুল মুছতে মুছতে বের হলো, সাথে তার হাঁচি ফ্রি। তাজওয়ার বিড়বিড় করে আওড়ালো, আমার মতো রাজকপাল কজনের হয়? বাসন না করে বউকে নিয়ে হানিমুনে এসছে, এসে আবার এখন বউর সেবাও করছে। শুধু তা করছি না যা মানুষ করে। সাব্বাস তাজওয়ার। নিজেই নিজের প্রশংসায় তালি বাজালো। অথৈ তার এমন অদ্ভুত কাণ্ড দেখে শুধু কপালে ভাঁজ ফেলে তাকালো। বেলকুনিতে গিয়ে দাঁড়াতেই নজরে পড়ল সুন্দর দৃশ্য। সমুদ্র আর বৃষ্টি একসাথে দেখে তার ভীষণ ইচ্ছে হলো সেখানে যেতে। সে যেন ভুলেই বসলো তার তিতকুটে অনুভূতিগুলো। সে রুমের ভিতরে এসে বেশ আগ্রহ নিয়ে বলল, আমাকে সমুদ্রের কাছে নিয়ে যাবি? তাজওয়ার ফোনে ছিল। সে ভ্রু কুঁচকে শুধালো, সমুদ্র আবার কে? তার কাছে যাবি কেন? অথৈ হাতে টাওয়াল ছুঁড়ে মারল। রেগে বলল, গাধা, আমি বাইরে যাওয়ার কথা বলেছি। মাত্র চেঞ্জ করলি, এখন হাঁচি দিচ্ছিস? তাই বৃষ্টির মধ্যে সমুদ্র নামার ইচ্ছে আছে? অথৈ উপর নিচ মাথা নাড়ল। তাজওয়ার দাঁতে দাঁত চেপে বলল, ঘুরতে আসছি বউ আমার, অসুখ বাধা দে না, চুপচাপ রুমে থাক। অথৈর মনটাই খারাপ হয়ে গেল আবার। সে চুপচাপ বিছানায় বসে ব্ল্যাঙ্কেট টেনে নিল। হাঁচি দিতে দিতে ফোন দিয়ে সারাকে টেক্সট করলো। নিজের পরিস্থিতির সাথে তার সারাটারও মনে আছে। মেয়েটার কী অবস্থা তা জানা জরুরি। রাতে গা কাঁপিয়ে জ্বর আসলো অথৈয়ের। তাজওয়ার তখনও জেগে ফোন চালাচ্ছে। অথৈ জ্বরে কাঁপছে আর বিড়বিড় করছে। তাজওয়ার বুঝতে পেরে ফোন ফেলে অথৈয়ের দিকে এগিয়ে গেল। এক হাত কপালে রেখে সে বেশ চমকালো। নিজের দিকে তাকিয়ে এবার কয়েক ডাকলো। অথৈ পিটপিট করে তাকিয়ে তাজওয়ারকে দেখলো। এরপর করে বসলো অদ্ভুত কাণ্ড। তাজওয়ারের দিকে চেপে গিয়ে দু হাতে তাকে জড়িয়ে ধরলো। বুকে মাথা রেখে বলল, ঠান্ডা লাগছে, একটু ধরে থাক। তাজওয়ার নড়াচড়া করার শক্তি যেন হারিয়ে ফেললো। ঢোক গিলে কোনো মতে অথৈকে বলল, ছাড় অতন্দ্রিতা, জল পড়তে দিতে হবে, ওষুধ খেতে হবে। অথৈ ছাড়ল না, আরও শক্ত করে জড়িয়ে ধরলো। তাজওয়ার পড়ে গেল বিপাকে। অথৈ শরীরের তাপ সে স্পষ্ট টের পাচ্ছে। নিজেকে সামলে সে বার কয়েক ঠেলে সরাতে চাইল। মুখে বলল, অতন্দ্রিতা ছাড় আমাকে, এত কাছে আসিস না। অথৈ মাথা আরও গুজে দিল বুকে। দু হাতে চেপে ধরে নাক ডলল তাজওয়ারের বুকে। তাজওয়ার আবারও ঢোক গেল। এই মেয়ে আজ একটা সর্বনাশ ঘটিয়ে তবেই ছাড়বে। বেশ বিড়বিড়ে অথৈ বলল, এত নড়িস কেন তাজ? ধরে থাক না, উষ্ণতা পাচ্ছি। তাজওয়ার ভালো মতো হেলান দিয়ে অথৈকে এক হাতে আগলে ধরল। নিজেকে সর্বোচ্চ চেষ্টা করলো সামনে রাখার। বিয়ে করা বউ যদি এভাবে গায়ের সাথে লেপটে থাকে তাহলে কজন পুরুষই আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে? এত সহজ কি? তাজওয়ারের ভাবনার মাঝে অথৈ মাথা তুলে তাকালো। আঁতুড়ে গলায় শুধালো, তুই আমাকে ঘৃণা করিস তাজ? আমাকে ছুতে তোর ঘৃণা লাগে? তাজওয়ার দুদিকে মাথা নাড়ল। অথৈ আবার তাজওয়ারের বুকে মাথা রেখে বলল, মিথ্যা বলছিস, তোরা সবাই আমাকে ঘৃণা করিস। আব্বু, ভাইয়া, তুই, সবাই। কথাগুলো বেশ অস্পষ্ট, তবে তাজওয়ার মন দিয়ে শুনল। সে অথৈয়ের মাথায় হাত রেখে বলল, উল্টা বলতে বলছিস, ঘুমা। অথৈয়ের চোখ থেকে টপ করে জল গড়ালো। তাজওয়ারের বুকে নাক ঘষে ঘষে বলল, আমাকে সবাই ব্যবহার করেছিস, কেউ ভালোবাসিস না কেন? সবাই তোকে ভালোবাসে না, তোরা সবাই নিজেদের প্রতিশোধের জন্য আমাকে ব্যবহার করেছিস। আব্বু সেদিন হাটে কোনো সমস্যা হয়নি, তাই না? তাজওয়ারের কথা বন্ধ হয়ে গেল। এটা সত্যি সেদিন অথৈকে রাজি করানোর জন্যই আশরাফ খান নাটক করেছিলেন। তাজওয়ার দীর্ঘশ্বাস ফেলল।
অথই ততক্ষণে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাজওয়ার অথয়ের মাথাটা তুলল। মেয়েটা জ্বরের ঘুরে কাঁদছে, চোখ মুখ লাল হয়ে গেছে, ঠোঁট দুটো কাঁপছে। তাজওয়ার ঘোর লাগা দৃষ্টিতেই সে ঠোঁটের দিকেই তাকালো। ফাঁকা ঢোক গিলে দৃষ্টি অন্যদিকে নিলে অথই তার গাল টেনে ধরল। তাজওয়ার চোখ বন্ধ করে বলল, দোহাই লাগে আমার থেকে দূরে যা অতন্ত্রিতা। ভুল হয়ে গেলে তুই সব থেকে বেশি রিগ্রেট করবি। আমি চাই না এসব। অথই কি আর নিজের মধ্যে আছে? সে ঢলে পড়ল তাজওয়ারের গায়ে, পেঁচিয়ে গিয়ে তাজওয়ারের সাথে থাকলো। দুই হাতে জাপটে ধরে কি মনে করে যেন নিজ থেকেই তাজওয়ারের ঠোঁট ছুঁয়ে দিল। তার বুকের উপরে শুয়ে গলা জড়িয়ে ধরে বলল, ভুল হলে হোক। তাজওয়ার চাইলেও অথইকে সরাতে পারল না, বরং তাদের মধ্যে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত সব। অথইও বাধা দিল না, তাজওয়ারও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। দুজন যখন সকালে দেখবে তারা সব ভুলে মিশে গেছে, তখন দুজনের প্রতিক্রিয়া কী হবে? দুজনের সম্পর্কে মনের দূরত্ব মেটার আগেই সেই সবটা ঘটে গেল। দুজনের কেউই এসব ভাবল না, শুধু সময়টা সময়ের নামেই উৎসর্গ করে দিল। সকালটা শুরু অন্যরকমভাবে। সারা রাত টুকটাক বৃষ্টি শেষে সকালে রোদের দেখা পাওয়া গেল। রোদের আবহাওয়া এসে চোখে লাগতে অথয়ের ঘুমটা হালকা হয়ে গেল। জ্বর কাটেনি, তবে হয়তো খানিকটা কমেছে। শরীর প্রচণ্ড ব্যথা অনুভব হলো তার, সাথে মনে হলো সে কোথাও লেপ্টে আছে। ঘুম ঘুম চোখে মাথা উঁচিয়ে তাকাতেই নজরে পড়ল তাজওয়ারের উদম বুক, ব্ল্যাঙ্কেট টানা তাদের শরীরে। তাজওয়ারের এত কাছে নিজেকে দেখে সে ছিটকে গেল। তাজওয়ারের ঘুমও হালকা হয়ে গেল। অথই ততক্ষণে খেয়াল করলো তার শরীরে কোনো জামা কাপড় নেই। অথই যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। ব্ল্যাঙ্কেট ভালো করে ধরে হতভম্বের মতো তাকালো তাজওয়ারের দিকে। তাজওয়ার পিটপিট করে তাকিয়েছে ততক্ষণে। অথই নিজের হতভম্ব গলাতেই শুধালো, আমার ড্রেস এই অবস্থা কেন? তাজওয়ারেরও ঘুম ছুটে গেল। সে উঠে বসলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে কোনো মতেই বলল, দেখ অতন্ত্রিতা, কাল রাতে। তাজওয়ার কথা শেষ করতেই পারল না। অথই ততক্ষণে সবটা বুঝে গেছে। এবার তার রাগ হলো। সে উঠে আসতে চাইলেও পারল না, রাগে চেঁচিয়ে পড়ল। তাজওয়ার জানে এমন প্রতিক্রিয়াই আসবে। সে শান্তই থাকলো, না রেগে ঠান্ডা গলায় বলল, তুই আমার সুযোগ নিয়েছিস? খুব না বড় গলায় বলেছিলি আমার প্রতি তোর আগ্রহ নাই, তাহলে এগুলো কি? আগ্রহ ছাড়াই ছুঁয়েছিস? টুরে আনার কথা বলে তুই আমাকে। যা বলবি পরে বল, আগে ফ্রেশ হয়ে আয়। কিসের ফ্রেশ হবো? তুই আমার সাথে এসব কিভাবে করলি? আস্তে কথা বল অতন্ত্রিতা, যা হয়েছে তা দুজনের সম্মতিতে হয়েছে। আমি তোকে জোর করিনি। জোর করিসনি তুই আমাকে? আমার জ্বরের সুযোগ নিয়ে তুই আমার এইসব করতে পারলি? আচ্ছা ফ্রেশ হয়ে আয়, তারপর যা বলবি সব শুনবো। এভাবে কতক্ষণ থাকবে? অথই রাগ এত বাড়লো যে পাশে থাকা ল্যাম্পটাই ফেলে দিল। তার ধপ করে ভেঙেও গেল। অথই রাগ মিটল না। তার সাথে কি হয়েছে ভেবেই তার রাগে গা জ্বলতে থাকলো। সে তেজি গলায় বলল, যা কথা হবে এখনই হবে, তুই জবাব দে আমাকে। এবার তাজওয়ারও রেগে গেল। এভাবেই সে অথয়ের এক হাত চেপে ধরে নিজের দিকে টানলো। তাতে দাঁত চেপে পড়ল, এভাবেই কথা বলবি? বল, কি বলবি বল। তোর কি ধারণা তোর সুযোগ নিয়েছে? হ্যাঁ নিয়েছি, কারণ সুযোগটা তুই নিতে দিয়েছিস। আমার বউ যে আমার জন্য হালাল, শেষ আমার বুকের উপর শুয়ে আছে, আমাকে চুমু দিচ্ছে। এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারার মতো শুদ্ধ পুরুষ নই। যদি কিছু একটা হয়ে থাকে এটা তোর জন্য হয়েছে, আমার জন্য না। অথয়ের মাথায় যেন দ্বিতীয়বারের মতো আকাশ ভেঙে পড়লো। লজ্জা, ঘৃণা, অপমানে তার শরীর কাঁপতে শুরু করলো। তবে তাজওয়ারের কথায় তার গত রাতের ঘটনাগুলো মনে পড়লো। নিজ থেকে কি করেছে ভাবতেই তার নিজেকে মেরে ফেলতে মন চাইলো। তার চোখ দুটো ভিজে উঠলো। তাজওয়ার হাত ছেড়ে দিল। মেয়েটা গতকালই একবার ভেঙে পড়েছিল, আজ আবার এসবের জন্য ভেঙে পড়েছে। তাজওয়ার ঢোক গিলে গলা নম্র করলো, বলল, দেখ যা হওয়ার তা অ্যাক্সিডেন্টাল হয়ে গেছে। আমি নিজেও বুঝতে পারিনি, এতে তোরও দোষ নেই। তুই। তাজওয়ার কথা শেষ করতে পারল না। অথই শক্ত তবে অন্যরকম গলায় বলল, আমার ড্রেস। তাজওয়ার পাশ থেকে সেগুলো এগিয়ে দিল। অথই ওভাবেই প্রথমে সেখানে সেগুলো পরে নিল। তারপরে লাগেজ থেকে জামা নিয়ে এলোমেলো পায়ে ওয়াশরুমে ঢুকলো। তাড়াতাড়ি শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে বসলো। চিৎকার করতে কাঁদতে ইচ্ছে হলো তার। তার স্বামী স্ত্রী, তবে যা হয়েছে তার কিছুই তো ভালোবেসে হয়নি। অথই মুখে হাত চেপে কাঁদতে শুরু করলো। নিজেই নিজের কপাল চাপড়ালো। বাইরে তাজওয়ারও অপরাধ বোধ নিয়ে বসে রইল। মেয়েটা নিজেই এই সর্বনাশ করলো আর এখন নিজেই কষ্ট পাচ্ছে। তারা কি ভেবে এখানে এসেছিল আর কি হয়ে গেল? ভেবেছিল এই ট্যুরটা তাদের জন্য সুখের হবে, তবে এখানে আসার পর থেকে সব উল্টোই হচ্ছে। এই জ্বর নিয়েও 1 ঘন্টা লাগিয়ে অথই গোসল করলো।
বাইরে থেকে তাজোয়ার কয়েকবার বের হতে বললেও অথের কোনো জবাব দেয়নি। সে না পারবে তাজোয়ারকে দোষ দিতে, আর না পারবে নিজের অবস্থা তা সহ্য করে নিতে। তার সাথে কি হচ্ছে সে নিজেই জানে না। নিয়তি যেন তার মন ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। গোসল শেষ করে এসে ওভাবেই থপ মেরে বসে পড়ল। তাজোয়ার গোসলে যাওয়ার আগে কেবল বলে গেল, এই জ্বর নিয়ে জেদ করে এতক্ষণ গোসল করলে জ্বর বাড়বে না?